শ্রাবণ সবার দৃষ্টি আকর্ষণ করেই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। পিছনে হিয়া দাঁড়িয়ে আছে। তৌকির চৌধুরী, সাবিয়া চৌধুরী আর কাব্য উঠে দাঁড়ালো। শ্রাবণ সোজা গিয়ে সোফায় বসলো। এরপর রিমোটটা নিয়ে টিভি অন করলো। নিজের নিখোঁজ নিউজটা খুঁজতে লাগলো। তৌকির চৌধুরী শ্রাবণের পাশে বসে অবাক কণ্ঠে বললেন, বাবা তুমি ফিরে এসেছো? শ্রাবণ টিভির দিকে দৃষ্টি রেখে ছোট্ট করে বলল, হুম। সাবিয়া চৌধুরী শ্রাবণের আরেক পাশে বসে বললেন, কখন এসেছো তুমি? রাতে। রাতে কখন? আর ডাকলে না কেন? তোমরা ঘুমিয়েছিল তাই ডাকিনি। আমারও ঘুম পাচ্ছিল তাই শুয়ে পড়েছিলাম। তবুও ডাকতে। আমরা তোমাকে নিয়ে কতটা টেন্স ছিলাম তুমি ভাবতে পেরেছো? আর রাতে ফিরে তুমি বলনি, বললেই না। এই বলে সাবিয়া চৌধুরী মাহিমা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপা, রাতে তো হিয়ার কাছে ছিলেন। শ্রাবণ ফিরে এসেছে দেখেছেন তো? আপনি জানতেন? মাহিমা বেগম শ্রাবণের দিকে তাকিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, আপা, কি যে বলবো। শ্রাবণী বলতে না করেছিল। বললাম যে সবাই চিন্তা করেছে ও শেষে এমন কথা বলেছে যার কারণে বলতে পারিনি। হিয়া গিয়ে এসে বলল, কি বলেছিল আম্মু? ও কিছু না। যা বলার বলেছে ওটা আমাদের শাশুড়ি জামাইয়ের ব্যাপার। শ্রাবণ হেসে বলল, ধন্যবাদ মা। যেহেতু এটা শাশুড়ি আর মেয়ের জামাইয়ের চুক্তি ছিল, সেহেতু এটা নিয়ে কেউ আর কোনো কথা বাড়ালো না। তবে শ্রাবণের হাসি দেখে সাবিয়া চৌধুরী বলেই উঠলেন, শ্রাবণ নিশ্চয় শয়তানি কিছুই বলেছ। শ্রাবণ ফিসকে হেসে বলল, হুম, আমি কিচ্ছু শয়তানি করিনি। আসলে ঘুম চোখে দেখলাম না, তাই আর কাউকে বলার মুড হয়নি। হিয়াকেও বলতে চেয়েছিলাম না, শুয়ে পড়েছিলাম। পরে দেখলাম ও আমাকে দেখে ধপ করে উঠে বসে পড়ল। হিয়া শ্রাবণের কথা শুনে অবাক। আকাশে শেষ প্রান্তে রাতে কত নাটক করলো আর এখন সবার সামনে কি সুন্দর মিথ্যে বলেছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ নামালো। হিয়া মুচকি মাথা নিচু করে কিচেনে চলে গেল। নেহা আর ফাহিমা বেগম ছিল সেখানে। হিয়া পাশে দাঁড়িয়ে সবজি কেটে যাচ্ছিল। নেহা হিয়াকে একটু ধাক্কা দিকে রসিকতা করে বলল, বাসর মশাই কি সত্যি এসে ঘুমিয়ে পড়েছিল? মানে তো হয় না। হিয়া হেসে বলল, তুই গিয়ে জিজ্ঞেস করে আয়। ছি ছি বলেছিস, লজ্জা পাবো। একে একদিকে টিভিতে আরও একটা নিউজ এলো, যেখানে বলেছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ওনার তাহসিন চৌধুরী শ্রাবণের নিখোঁজ হওয়ার পেছনে যার হাত রয়েছে সে আর কেউ না, মনিরুল ইসলাম, মনিবের একমাত্র ছেলে মিরাজ। আশা করা যায় পারিবারিক শত্রুতার জন্য এমন করেছে। শ্রাবণ নিউজটা শুনে হাসছে। এদিকে বাড়ির সবাই শুনে হতভম্ব। সাবিহা চৌধুরী বলেই বসলেন, এই মিরাজের লজ্জা করতে কিচ্ছু নেই। তবে এবার ভালো হয়েছে, থানা থেকে ফোন এলো। তৌকির চৌধুরী কাব্যকে নিয়ে চলে গেলেন বাহিরে। সাবিহা চৌধুরীও রেডি হয়ে চলে গেলেন। ফাহমিনা বেগম রুমে চলে গেলেন ব্যাগপত্র গোছাতে। শ্রাবণও যখন ফিরে এসেছে আর হামিদ শিকদারও বাড়িতে একা, তাই চলে যাবেন। ড্রয়িং রুমে তখন শ্রাবণ একা বসে টিভি দেখছিল। হিয়া, নেহা আর ফাহিমা বেগম কিচেনে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে হাই তুলে বলল, বৌজান, একটু এদিকে এসো না। হিয়া এগিয়ে এসে বলল, কি বলুন? কাছে এসো, একসাথে বসে থাকি। এখন না, কাজ আছে। কাজ পরে করবে, এখন এখানে এসো। হিয়া পুনরায় কিচেনের দিকে চলে যেতে যেতে বলল, পারবো না এখন। আসতে বলেছি, এসো। পারবো না। শ্রাবণ নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, উফ কি বুকে ব্যথা বেড়ে গেছে নাহি, উফ কি যে ব্যথা করেছে। হিয়া পেছনে ফিরে তাকালো। এরপরে শ্রাবণ আবারও ফিরে এলো শ্রাবণের কাছে। বলল, বুকে ব্যথা করেছে? শ্রাবণ মাথাটা হালকা উপরে নিচে নাড়িয়ে বলল, হুম, খুব ব্যথা করেছে। হাত দিয়ে দেখো কেমন ধুকপুক শব্দ হচ্ছে। হিয়া চিহ্নিত হয়ে হাতটা শ্রাবণের বুকে রাখতেই শ্রাবণ ওর হাত খপ করে ধরে পাশে বসিয়ে নিল আর এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বসলো, হিয়া ছুটে যাওয়ার সাধ্য নেই। শ্রাবণ বলল, ভালোই ভালোই বলেছিলাম এলে না, এখন বলো পারবো না। ছাড়ুন, এখন বসে টিভি দেখবো না, না দেখলেও বসে থাকতে হবে। পারবো না। পিছন থেকে ফাহিমা বেগম হিয়াকে বললেন, হিয়া বসে থাকো না। হিয়া গাল উঁচিয়ে বলল, কেন শুধু শুধু বসে থাকতে যাব বলুন তো? ওনার খেয়ে দিয়ে কাজ নাই,
নেই, এ অসময়ে টিভি দেখবে। এমনি রাতে কত নাটক করলো। শ্রাবণ হিয়ার কোমরে চিমটি মেরে আস্তে করে বলল, ভালো করে বসবে কি নাকি তুলে আছাড় মারবো? আছাড় পরে মারবেন। এখন বলুন মাকে রাতে কি বলেছিলেন? শ্রাবণ হিয়ার কানের কাছে এসে আস্তে করে বলল, শাশুড়ি আমাকে বলেছিলাম শ্বশুরের কসম, আপনি কাউকে বলবেন না যে আমি এসেছি। এই শুনে হিয়া ফ্যাল করে তাকিয়েই রইল। কথা বলার ভাষাও পেল না। কোনো মেয়ের জামাই কি শ্বশুরের এমন কসম দিতে পারে? ওর জানা ছিল না। হিয়া শেষে ফিক করে হেসেই দিল। শ্রাবণ রয়েস হয়ে বসে হিয়ার কাঁধে হাত রাখলো। মিনিট দুয়েক পরে শ্রাবণ হিয়ার গালে চুমু খেয়ে বলল, রুমে চলো না, একটা সিরিয়াস কথা বলবো, এখনই বলুন। না, রুমে চলো, এখানে ফিল আসবে না, সবাই শুনে নেবে। কেউ শুনবে না, ওরা কিচেনে কাজ করেছে। শ্রাবণ ফোনটা বেজে উঠল। ওর ফোনটা নিয়ে উঠে যাওয়ার আগে নেহাকে বলে গেল, নেহা একটু উপরে এসো তো, একটা কাজ আছে। আসছি ভাইয়া। হিয়া হাঁপ ছেড়ে কিচেনে চলে এলো। আর নেহা চলে গেল। শ্রাবণের রুমে এসে বলল, হ্যাঁ ভাইয়া বলুন। নেহা অস্থির পায়ে শ্রাবণের রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে হিয়াকে বলল, হিয়া ভাইয়া তোকে উপরে যেতে বলেছে, আর বুকে নাকি ব্যথা বেড়েছে। হিয়া হেয়ালি করে বলল, সব আমাকে রুমে নেওয়ার ধান্দা। যাব না, বলছি যাব না। আরে সত্যি বুকে ব্যথা করেছে, মিথ্যে কথা। একটু আগেও তো বললো, তখন তো ব্যথা ছিল না। তুই বুঝতে পারছিস না হিয়া, ভাইয়া আমাকে কথা বলার জন্য ডেকেছিল, তখন আচমকাই বলে উঠলো বুকে ব্যথা। আমি কি তোকে মিথ্যে বলবো? যা তাড়াতাড়ি। হিয়া নেহার কথা বিশ্বাস করে দৌড়ে চলে গেল উপরে। ফাহিমা বেগম যেতে নিলে নেহা তার হাত ধরে আটকালো। ফাহিমা বেগম বললেন, কি হলো, হাত ধরলেন কেন? দেখে আসি শ্রাবণের কি হলো। নেহা হেসে বলল, আন্টি আপনি বুঝতে পারেনি, ভাইয়া হিয়াকে রুমে নিতে বুকে ব্যথা কথা বলেছে আমাকে। ও, এবার বুঝেছি। হিয়া রুমে এসে শ্রাবণকে শুয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে পাশে বসলো। শ্রাবণ চিত হয়ে শুয়ে বুকে হাত দিয়ে দিতে আসে। হিয়া শ্রাবণের বুকে হাত রেখে বলল, খুব ব্যথা করেছে? ডাক্তার ডাকবো না? কেন? বলেছেন যে বুকে ব্যথা করেছে, ডাক্তার না ডাকলে ঠিক হবে কি করে? শ্রাবণ ফিসকে এসে বলল, কিচ্ছু হয়নি তো আমার, আপাতত বউ পেলে ঠিক হবে। হিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে বালিশটা নিয়ে শ্রাবণের মারতে শুরু করলো। শ্রাবণ বালিশের বাড়ি আটকাতেই বলল, আরে মারছো কেন? ঠিকই তো বলেছি, তোমাকে কাছে না পেলে মনটা ভালো থাকে না, তাই বুকটাও ব্যথা করে। অসভ্য লোক, সবসময় শুধু বউ বউ করে, তাহলে কি করব? আর কাজই একটা। আর আমি বলে এসেছি, বাড়িতে এলে কিন্তু ছাড়বো না, তাই বলে সবার সামনে ডাকবেন, চুমু খাবেন? শ্রাবণ হিয়ার হাত ধরে উঠে বসে বলল, তাহলে কি শুধু রাতে ডাকবো? রাতটা খুব ছোট বউ, পেয়ে মন ভরে না, দিনেও কাছে রাখতে চাই। ছি ছি, ভদ্রঘরের ছেলে কেমন করে কথা বলে? শ্রাবণ বিছানা থেকে নেমে হিয়াকে পাজা কোলে করে নিয়ে চলে গেল ব্যালকনিতে। নিজের দোলনায় বসে হিয়াকে কোলে উপরে বসালো। এরপরে হিয়া ঘাড় থুতনি রেখে মোয়ালেম কণ্ঠে বলল, আমার একটা জিনিস চাই, দিবা আমাকে? কি জিনিস চান? আগে বলে দেব, দিবে তারপর বলবো। ঠিক আছে দেব, এখন বলুন। শ্রাবণ শ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, আমার ছোট্ট একটা পরিচয়, যে আমার কোলে জুড়ে থাকবে, আমার এই সারা বাড়ি হাঁটাহাঁটি পায়ে ঘুরে বেড়াবে, আমার থেকে থেকে বাবা ডেকে উঠবে, বলবে আমাকে নিয়ে ঘুরতে যাও, চকলেট কিনে দাও। হিয়া লাজুক হেসে মুখ টেনে নিল। শ্রাবণ হেসে বলল, লজ্জা চাঙ্গে উঠিয়ে ফেলতে হবে এখন থেকে। এখন বলো যা চাই, দেবে কি না? দেবে? দিবে না? হিয়া হেসে বলল, আপনি যা চান তাই হবে। শ্রাবণ খুশি হয়ে হিয়াকে জড়িয়ে ধরে রাখলো। বেলা 11টার দিকে তৌকি চৌধুরী, সাবিয়া চৌধুরী আর কাব্য ফিরে এলো থানা থেকে। কেউ সকালে খাবার খায়নি, তাই ফ্রেশ হয়ে সবাই খেতে বসলো। ফাহিমা বেগম সব কাজ সেরে শেষ করে চলে গিয়েছিল। হিয়া আর নেহা খাবার বেড়ে দিলেন। সাবিয়া চৌধুরী খেতে খেতে হিয়াকে জিজ্ঞেস করলেন, হিয়া শ্রাবণ খেয়েছে? মাত্রই খেলো, আপনাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। ও ভালোই হয়েছে, খেয়ে নিয়েছে। এখন কি করছে? রুমে শুয়ে আছে। সবার খাওয়া হয়ে গেলে হিয়া আর নেহা খাওয়ার টেবিলে আর কিচেনে
গুছিয়ে যে যার মতো রুমে চলে গেল। এর একটু পরে ড্রাইভার এলেন মাহিমা বেগমকে নিতে। তিনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুপুরে শ্রাবণ শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। হিয়া দুপুরের খাবার খেয়ে রুমে ফিরল। শ্রাবণ চট্টগ্রাম যাওয়ার পর থেকে দুপুরে কিছু খায় না। শরীরটাকে ফিট রাখার জন্য একেবারে অল্প খাবার খায়। সেই হিসেবে হালকা খাবার খেয়ে শুয়ে আছে। হিয়া এসে ওর পাশে শুলো। রাতে ভালো করে ঘুম হয়নি বলে এখন একটু ঘুমাবে। হিয়া শ্রাবণের থেকে ফোনটা নিয়ে বালিশের নিচে রাখলো। এরপরে শ্রাবণের বুকের উপর শুয়ে শ্রাবণের হাতটা মাথায় নিয়ে বলল, মাথায় হাত বুলিয়ে দিন, ঘুমাবো। ঠিক আছে। শ্রাবণ হিয়ার আবদার শুনলো, হাত বুলিয়ে দিতে শুরু করলো। মিনিট দুই পরে আবার শ্রাবণের ফোনটা বেজে উঠলো। হিয়া মাথা তুলে তাকালো। শ্রাবণ হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে দেখলো থানায় থেকে পুলিশ অফিসার কল করেছে। রিসিভ করে কানে নিল। হ্যালো পুলিশ অফিসার, বলুন। স্যার, আপনাকে একটু কষ্ট করে থানায় আসতে হবে। হঠাৎ কেন? মিরাজ কিছু বলতে চায় আপনাকে। ওকে, আসছি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না, পর্ব 40 চলবে।